মোবাইলে দুর্বল তুলল। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ 10 বছরেরও বেশি সময় পরে আমি আমার নিজ শহরে আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অফুরন্ত শুকরিয়া আদায় করছি। সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কক্সবাজারের জেলা বিএনপির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং কক্সবাজারের আমার প্রিয় ছোট ভাই লুৎফর রহমান কাজল, যারা কেন্দ্র থেকে এসেছেন, সাবেক এমপিগণ, সাংগঠনিক সম্পাদকগণ এবং অন্যান্য নেতৃবৃন্দ, আমার প্রাণ প্রিয় কক্সবাজারবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সমস্ত সাংবাদিক বন্ধুগণ কক্সবাজার যে সমস্ত সাংবাদিক বন্ধুগণ ঢাকা থেকে এসেছেন এবং কক্সবাজার থেকে যোগদান করেছেন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি খুব খুশি হয়েছি, সারা কক্সবাজারের পথে পথে আজকে জনসভা অনুষ্ঠিত হচ্ছে। কক্সবাজারের সমগ্র রাজপথ জনসমুদ্রে পরিণত হয়েছে। এই মাঠ আমরা যে উদ্দেশ্যে করেছিলাম, আজকে সেই উদ্দেশ্য পরিপূর্ণ হয়েছে। কক্সবাজারের রাজনৈতিক অঙ্গন ফুলে ফুলে সুশোভিত হয়েছে। গণতন্ত্রের সমস্ত বাণী এখান থেকে উৎসর্গিত হবে ইনশাআল্লাহ। আমি আজকে অনেক রকমের ইতিহাসের কথা বলবো। যারা আপনারা রাজনীতির মাঠে ময়দানে কাজ করেন, আপনারা বাংলাদেশের আনাচে কানাচে সেই সমস্ত সংবাদ ছড়িয়ে দিবেন। এই ভূখণ্ডে 1954 সালে যুক্তফ্রন্টের বিজয়ের মধ্য দিয়ে তৎকালীন শাসক মুসলিম লীগের চিরতরে কবর হয়ে গিয়েছিল। ভোটের মাধ্যমে এই ভূখণ্ডের মানুষ গণতন্ত্রের পক্ষে কথা বলেছিল। পশ্চিম পাকিস্তানি মুসলিম লীগারদের অপশাসনের বিরুদ্ধে গণরায়ের মধ্য দিয়ে সেই যে মুসলিম লীগের বিদায় হলো, আর এই ভূখণ্ডে মুসলিম লীগ কখনো মাথা উঠাতে পারে নাই। 1970 সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পাকিস্তানের এই দেশের শাসন ক্ষমতার সমস্ত শব্দ মৃত্যুবরণ করেছে। বাংলাদেশ নামক এই ভূখণ্ড প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীনভাবে। মুসলিম লীগ এবং পশ্চিম পাকিস্তানের খোদা হাফেজ হয়ে গেছে। কেন বললাম এই ইতিহাস? আওয়ামী লীগের ইতিহাস নিজেরাই নিজেদের দলকে দাফন করার ইতিহাস। 1975 সালে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাংবিধানিকভাবে কবর রচনা করে গিয়েছিলেন। এই দেশের বহুদলীয় গণতন্ত্রের দাফন করে গিয়েছিলেন তৎকালীন স্বৈর শাসক এক নায়ক শেখ মুজিবুর রহমান। আর তার কন্যা আওয়ামী লীগের দাফন করে গেছেন।
2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে 1969 সালে আইয়ুব খানের পতন হয়েছে। 1990 সালে স্বৈরশাসক সামরিক শাসক এরশাদের উৎখাত হয়েছে। 2024 সালের 5ই আগস্ট স্বৈরশাসক পৃথিবীর নিকৃষ্টতম খুনি জাতিসংঘ স্বীকৃত সবচাইতে জঘন্য হত্যাকারী গণহত্যাকারী শেখ হাসিনার পতন হয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আপনারা এই সংবাদ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক কর্মীদের কানে কানে পৌঁছে দেবেন। আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে যে। এই সংবাদ গণমাধ্যমের বন্ধুরা আপনারা প্রচার করবেন। মুর্দা মুর্দা ফ্যাসিস্ট হাসিনা এখন কাফন ধরে কথা বলছে দিল্লি থেকে। বাংলাদেশের এই গণতান্ত্রিক ময়দানে নতুন বাংলাদেশে শহীদের রক্তস্নাত এই গণঅভ্যুত্থানের পরে গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে যে বাংলাদেশ জেগে উঠেছে, সেই বাংলাদেশে হাসিনা মাঝে মধ্যে কাফন করে কথা বলে অস্থিরতা সৃষ্টি করতে চায়। মুর্দা কখনো কথা বললে মানায়? মুর্দাকে কখনো কথা বলা জায়েজ আছে? হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে, নিজেই দায়ী। আওয়ামী লীগকে দাফন করেছে শেখ হাসিনা নিজেই। 5 সালের মাধ্যমে শেখ মুজিব প্রথমবার দাফন করেছিল আওয়ামী লীগকে, গণতন্ত্রকে। শেখ হাসিনা দ্বিতীয়বার দাফন করেছে আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবে, এবং তার রাজনৈতিক মৃত্যু হয়েছে শেখ হাসিনা এবং তার দোসরদের। যারা পালাতে পারে নাই আওয়ামী লীগের খুচরো নেতারা, যারা এখনো বিভিন্ন জায়গায় বনে জঙ্গলে বনে বাজারে লুকিয়ে টুকিয়ে আছে, তাদের উদ্দেশ্যে নসিহত হচ্ছে, যেই নেতা তোমাদের ফেলে নিজের জ্ঞাতি গোষ্ঠীদেরকে নিয়ে সহায় সম্পত্তি নিয়ে দিল্লি পলায়ন করেছে আকাশ পথে, সেই নেতার জন্য এখনো রাজনীতি করবা? আওয়ামী লীগ কি কখনো রাজনীতি করেছে? আওয়ামী লীগ বাংলাদেশে এখন নায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবসময় সাংবিধানিকভাবে চেষ্টা করেছে, এবং বাংলাদেশে সব রকমের গুম খুন অপশাসন দুর্নীতি লুটপাট সবকিছুর মধ্য দিয়ে বাংলাদেশেরই রাজনীতি নষ্ট করেছে, গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করেছে, সংসদীয় নায়কতন্ত্র সৃষ্টির চেষ্টা করেছে, একদলীয় রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টির চেষ্টা করেছে, এখন নায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টির চেষ্টা করেছে। কখনো আওয়ামী লীগ বাংলাদেশে গণতন্ত্রের চর্চা করে নাই। আমি বলি গণতন্ত্র এবং আওয়ামী লীগ এই দুইটা পরস্পর বিরোধী শব্দ। তাই বন্ধুগণ, ইতিহাস থেকে আপনারা জেনে নিন, শিক্ষা নিন। 69-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে আইয়ুব খানের পতন হয়েছে। 90-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এরশাদ শাহীর পতন হয়েছে। 24-এর ছাত্র জনতার রক্তস্নাত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু এবং দাফন হয়েছে। এই দেশে আর আওয়ামী লীগের নামে কোন রাজনীতি করা জায়েজ নাই। এই দেশের মানুষ আর ইজাজত দিবে না। সুতরাং আওয়ামী লীগ ভুলে যাবে। আওয়ামী লীগ এখন একটি পতিত ইতিহাস, রাজনৈতিক ডিকশনারিতে একটি ঘৃণিত শব্দ। আওয়ামী লীগ এখন দাফনকৃত একটি রাজনৈতিক দলের নাম। যাই হোক, এই কথা কি আমরা বলছি? সারা পৃথিবী বলছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন তথ্য অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছে জেনেভায় থেকে, তাদের হেডকোয়ার্টার থেকে, ঢাকায় বসে নয়।
জাতিসংঘের আন্তর্জাতিক মানের সমস্ত তদন্তকারী দল ঢাকায় এসে তারা বাংলাদেশের সমস্ত জায়গায় জায়গায় যেখানে যেখানে গণহত্যা হয়েছে তারা তদন্ত করেছে। তারা তাদের বিস্তারিত রিপোর্ট দিয়েছে। তারা বলেছে হাসিনা বিশ্ব স্বীকৃত বিশ্বকবি, তিনি এই খুনের সরাসরি নির্দেশ দিয়েছেন, গণহত্যার নির্দেশ দিয়েছে। শেখ হাসিনা এবং তার দোসররা সমস্ত উপদেষ্টা এবং মন্ত্রীরা গণহত্যার জন্য নির্দেশ দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। আওয়ামী লীগের এর চাইতে বেশি চর্চা করা আমার জন্য সময় নষ্ট, আপনাদের জন্য শোনা সময় নষ্ট। এবার আমরা বিএনপির কথা বলি। বাংলাদেশের রাজনীতিতে কিংবদন্তির কথা বলি। রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ইতিহাস, এই দেশের স্বাধীনতার ঘোষণা দেওয়ার ইতিহাস, বিএনপির ইতিহাস, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের ইতিহাস, বিএনপির ইতিহাস, বাংলাদেশের স্বৈরশাসক হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে আপসহীন নেত্রীর খেতাব নিয়ে বেগম খালেদা জিয়ার স্বৈর সামরিক শাসনের বিরুদ্ধে বিজয়ের ইতিহাস, বাংলাদেশের বিএনপির ইতিহাস, ত্রয়োদশ সংশোধনের মধ্য দিয়ে বাংলাদেশে সাংবিধানিকভাবে পার্লামেন্টারি শাসনের সংসদীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার ইতিহাস, বিএনপির ইতিহাস, বাংলাদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে অনেক রক্তস্নাত বাংলাদেশে ফ্যাসিবাদকে বিদায় করে দেওয়ার ইতিহাস, এই দেশের যে জনপদের বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের রক্ষা কবচ জনাব তারেক রহমানের ইতিহাস, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এই গণতন্ত্র বিরোধী ফ্যাসিবাদী শেখ হাসিনাকে বিতাড়নের ইতিহাস, এই ইতিহাসের মধ্য দিয়ে বাংলাদেশের বিএনপি সামনের জীবনে সামনের দিনে বাংলাদেশের মানুষকে এগিয়ে নিয়ে যাবে, এই দেশের সংবিধানকে নতুন ভাবে এগিয়ে নিয়ে যাবে, এই দেশের গণতন্ত্রকে শক্তিশালী করবে, এই দেশের মানুষকে এমন ভাবে উজ্জীবিত করবে যাতে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে সামনে নিয়ে এই দেশের মানুষ চির জাগরুক চিরদিন গণতন্ত্রকে বুকে ধারণ করে বসবাস করবে। এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত মুসলমান এই দেশে একই সমাজের অন্তর্ভুক্ত হয়ে ঐক্যবদ্ধ ভাবে একই জাতি গোষ্ঠীর মধ্যে বসবাস করবে, সেই জাতির নেতৃত্ব দেবে আমাদের আগামীর ভবিষ্যৎ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষা কবচ জনাব তারেক রহমান। বন্ধুগণ, আমি আপনাদের আহ্বান জানাবো, এই দেশে আপনারা আমার সুরে সুরে বলবেন যা যা আমরা চাই তা আপনারা এই দেশের মানুষ চান কিনা? আপনারা সবাইকে শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ চান? সবাই কি বাংলাদেশে বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চান? স্বাধীনতার মূল মন্ত্র সাম্য এবং ন্যায় বিচারকে আপনারা প্রতিষ্ঠা করতে চান? আপনারা গণতন্ত্রকে বাংলাদেশে চিরজীবন প্রতিষ্ঠিত থাকুক সেই রকম গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠান সৃষ্টি করতে চান? যদি তাই চান তাহলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছে এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যদি আপনারা চান এই দেশে গণতন্ত্রের বহুদলীয় গণতন্ত্রের সংসদীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছে বিএনপি নেতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা অবশ্যই জানেন এই ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে দীর্ঘ 15-16 বছর রক্তাক্ত সংগ্রামের গণতান্ত্রিক সংগ্রামের নিরন্তর সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। আপনারা সবাই জানেন। আপনারা কি চান বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব জনাব তারেক রহমানের হাতে থাকুক? যদি তাই চান বন্ধুগণ, আমাদেরকে একটি ওয়াদা দিতে হবে, একটি ওয়াদা দিতে হবে। বাংলাদেশে
বিএনপিকে আপনারা একটি সুশৃঙ্খল গণতান্ত্রিক দল হিসাবে আপনারা পরিচালিত করবেন, প্রতিষ্ঠিত করবেন, এই দলে অন্তর্ভুক্ত হবেন, এই দলের ছায়াতলে থাকবেন। থাকবেন সবাই, দুই হাত তুলে দেখায় দেন। সারা কক্সবাজারের মানুষ, সারা বাংলাদেশের মানুষ আপনারা দেখে যান, বাংলাদেশের সর্বদক্ষিণ থেকে গণতন্ত্রের প্রতি আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের প্রতি নিরঙ্কুশ সমর্থন দিয়েছে। এই বার্তা নিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। যদি আপনারা চান বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত থাকুক, তাহলে আমরা যেভাবে গণতন্ত্রকে সমৃদ্ধ করার জন্য প্রস্তাব দিয়েছি তার দুই একটি কথা বলি। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এই ডিসেম্বরের আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করবেন। আমি এখান থেকে মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনার নিয়ত সাফ থাকে তাহলে অতি শিগগির জাতির সামনে বক্তব্য দিয়ে আপনি নির্বাচনের রোড ম্যাপ প্রদান করুন। তার আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন, জনগণের ক্রয় সীমার মধ্যে নিয়ে আসুন। আপনার কিছু উপদেষ্টা আছে যারা জনগণের পার্স বুঝে না, নাড়ি বুঝে না, তারা ট্যাক্স বাড়িয়েছে, ভ্যাট বাড়িয়েছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হওয়ার কারণ হয়েছে সেটা আপনি তাদেরকে নসিহত করেন অথবা বিদায় করেন। জনগণের বিরুদ্ধে যাবেন না। জুলাই গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা হচ্ছে